হাই সবাইকে স্টাডি উইথ নার্সের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। চলো নতুন আরেকটা টপিক শুরু করা যাক। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি তোমরা নিশ্চয়ই স্ক্রিন দেখে বুঝতে পারছো টপিকটার নাম। আজকের টপিক অ্যান্টিনেটাল অ্যাডভাইস। আমাদের আগে যে টপিকটা নিয়ে আমরা কথা বলেছিলাম সেটা ছিল অ্যান্টিনেটাল কেয়ার। তো এই অ্যান্টিনেটাল কেয়ারেরই একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যান্টিনেটাল অ্যাডভাইস। তো এই অ্যান্টিনেটাল অ্যাডভাইসের যে কতগুলো প্রিন্সিপাল রয়েছে তার মধ্যে যেটা প্রথমে আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্সটা কী, রেগুলার চেক আপ যে করবে, যে 4টে চেক আপ আছে তার ইম্পর্টেন্সটা কী, এছাড়া গুরুত্বটা কি, হেলথ স্ট্যাটাস মেনটেন করার গুরুত্বটা কি, একজন অ্যান্টিনেটাল মা অ্যান্টিনেটাল পিরিয়ডে কী কী ডায়েট গ্রহণ করবে, কী কী ড্রাগস গ্রহণ করবে, হাইজিন কীভাবে মেনটেন করবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এছাড়া নানা রকম যে সাইকোলজিক্যাল ফিজিওলজিক্যাল যে চেঞ্জেসগুলো হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে থাকি, তার যে সাইকোলজিটাকে আমরা ইমপ্রুভ করে থাকি। এছাড়া তার মধ্যেকার যে ভয়টা, সেই ভয়টাকে আমরা দূর করে থাকি। নানা রকম কারণে যে ভয়টা হয় যে টোটাল অ্যান্টিনেটাল পিরিয়ডটা জুড়ে কী হবে, ডেলিভারিটা ঠিক করে হবে কি না, এই সম্পর্কিত যেসব ধারণাগুলো আছে আমরা সেই ধারণাগুলো আরও বেশি করে উন্নত করি। এছাড়া কি করি, এই যে টোটাল প্রেগনেন্সি পিরিয়ডে যেই যে চেঞ্জেসগুলো আসছে সেগুলো সম্পর্কে তাদের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স আমরা তৈরি করি। অ্যান্টিনেটাল অ্যাডভাইসের মধ্যে আমরা কয়েকটা টপিক নিয়ে সাধারণত আলোচনা করে থাকি। সেই টপিকগুলো আমি পরপর তোমাদের সাথে আলোচনা করছি। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, অ্যান্টিনেটাল ডায়েট। যখনই আমরা অ্যান্টিনেটাল ডায়েট সম্পর্কে কোনো মাদারকে আমরা অ্যাডভাইস করব তখন আমাদের মাথার মধ্যে একটা ব্যাপার রাখতে হবে, সেটা হচ্ছে সোশিও ইকোনমিক স্টেটাস। সোশিও ইকোনমিক স্টেটাসটা কি, মায়ের ফুড হ্যাবিটস কীরকম আছে, টেস্ট কেমন, অ্যাজ ওয়েল অ্যাজ যে লোকালি অ্যান্ড সিজনালি অ্যাভেলেবেল ফুডসগুলো রয়েছে, আমরা এগুলোর কথা মাথায় রেখেই কিন্তু আমরা অ্যান্টিনেটাল অ্যাডভাইসটা দেবো। ইন কেস অফ অ্যান্টিনেটাল মাদার আমরা যখন অ্যাডভাইস করব তখন কিন্তু তাকে একটা এক্সট্রা মিল, মানে রেগুলার যে একটা মিল নেয় তার থেকে কিন্তু একটা এক্সট্রা মিল নেওয়ার কথা আমরা বলবো। কারণ কি, এই অ্যান্টিনেটাল পিরিয়ডে 300 কিলোক্যালোরি একটা এক্সট্রা যে এনার্জি লাগে সেটুকু তো মাকে দিতে হবে। কারণ কি, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ মাদার অ্যান্ড অলসো ফিটাস, গ্রোয়িং ফিটাস দুজনেরই ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে এক্সট্রা ক্যালোরিটা অ্যাফোর্ড করতেই হয়, অ্যান্ড অলসো ফর সাকসেসফুল ল্যাকটেশন। দ্য ওমেন্স ফুড ইনটেক শুড বি স্পেশালি রিচ ইন প্রোটিনস থাকবে, আয়রন, ভিটামিন এ অ্যান্ড সি, ক্যালসিয়াম অ্যান্ড আদার এসেনশিয়াল মাইক্রো নিউট্রিয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কি আমাদেরকে 6 থেকে 8 লিটার জল খাওয়ার জন্য মাকে রেকমেন্ড করতে হবে। যেসব আমরা ডায়েটারি আইটেমসগুলো রেকমেন্ড করতে পারি এর মধ্যে আছে সেরালস, মিল্ক প্রোডাক্ট লাইক দই, পনির, গ্রিন লিফি ভেজিটেবল, সমস্ত যে গ্রিন লিফি ভেজিটেবলসগুলো পাওয়া যায় সেগুলো। এছাড়া মিক্সড ডাল, যেটা মিক্সড ডাল কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ খাবার। এছাড়া পোলট্রি আইটেমসগুলো যেরকম ডিম আছে, মাংস আছে, এছাড়া মাছ, বাদাম, গুড়, নানা রকমের ফল, যে সিজনাল ফলগুলো আছে, এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ যে ফলগুলো আছে, লেমন, প্রতিদিন খাবার সাথে একটু করে কিন্তু লেবু খেতে বলবো। এছাড়া গাজর, কুমড়ো, কমলা লেবু যে ফলগুলো আছে এগুলো। এছাড়া ক্যালসিয়াম পাওয়ার জন্য আগেই বললাম দুধ খেতে বলতে হবে। এছাড়া ছোট মাছ আর প্রচুর পরিমাণ প্রোটিন, এক্সট্রা প্রোটিন কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে লাগে, তার জন্য মাছ, ডিম, মাংস এগুলো অল্টারনেটিভ ওয়েতে খেতে হবে। গ্রিন লিফি ভেজিটেবলসের মধ্যে তো সমস্ত রকমের শাকসবজি আছে, পালং শাক বিশেষ করে আছে। এছাড়া ফলের মধ্যে আছে আম, পেয়ারা, যখন যেই সিজনে যেরকম ফল পাওয়া যায় সেরকম ওয়াইজ খেতে হবে। এছাড়া আয়রন সমৃদ্ধ খাদ্য যেগুলো রয়েছে, যেগুলো লোকালি পাওয়া যায়, গুগলি, গেঁড়ি, অঙ্কুরিত ছোলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এগুলো খেতে বলতে হবে মাকে। যদি আমরা একটা ডায়েট চার্ট হিসেবে ব্যাপারটাকে দেখতে চাই তাহলে সকালে ঘুম থেকে উঠে যেটা হয়, একটু মুড়ি বা বিস্কিট, ব্রেকফাস্টে আমরা রুটি তরকারি যে যেরকম খাই, চিড়ের পোলাও, বেলা 11টার সময় একটা ফল, যেরকম যার অবস্থা সে সেই ওয়াইজ একটা ফল খেতে পারে। এছাড়া লাঞ্চে আমরা ভারী কিছুই খাই, ভাত, সবজি, মাছ, মাংস, এগুলো অল্টারনেটিভ ওয়েতে খেতে হবে। ডিনারের ক্ষেত্রেও তাই, রুটি তরকারি, ডাল, ডিম অথবা পনিরের তরকারি। ডায়েট কিন্তু ফাইবার সমৃদ্ধ হতে হবে টু অ্যাভয়েড কনস্টিপেশন। এছাড়াও যেসব
আমাদের খাবার নিয়ে যেসব ট্যাবুসগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু মাকে কাউন্সেলিং করতে হবে। এছাড়া আদার্স মেম্বার যারা রয়েছে ফ্যামিলিতে, যারা বাজার করে বা কী ধরনের খাবার বাড়িতে আনা হবে সে ব্যাপারটা নিয়ে যারা দেখেন, তাদেরকেও কিন্তু এই খাবার সম্পর্কে ধারণাটা তাদের মধ্যেও দিতে হবে। স্পেশালি হাজব্যান্ড অ্যান্ড মাদার ইন লজ আছে যারা, তাদেরকে এই যে এক্সট্রা ডায়েট এবং কী কী অ্যাডিশনাল ডায়েট লাগবে, প্রেগনেন্সি পিরিয়ডে কীরকম কী খাবার লাগে এই সম্পর্কে কিন্তু তাদেরও একটা প্রপার নলেজ থাকা দরকার। একটা যে স্পেশাল ক্যাটাগরিজ আছে ওমেনদের, যাদেরকে আমরা একটা এক্সট্রা অ্যাডিশনাল নিউট্রিটিভ ভ্যালু দিই, তাদের মধ্যে প্রথমেই যারা পড়ে ওমেন হু আর আন্ডারওয়েট অ্যান্ড অলসো অ্যাডোলেশন গার্ল হু আর প্রেগনেন্ট, মাল্টিফিটাল প্রেগনেন্সির ক্ষেত্রে, এছাড়া HIV ইনফেক্টেড মাদারদের ক্ষেত্রে, অ্যান্ড মাদার যারা কিনা ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলটা যাদের ক্ষেত্রে অনেকটা হাই, তাদেরকে কিন্তু আমরা অ্যাডিশনাল যে নিউট্রিশন সেটা কিন্তু দিয়ে থাকি। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, রেস্ট অ্যান্ড স্লিপ। রেস্ট অ্যান্ড স্লিপের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে রেস্ট। মাদার মে কন্টিনিউ হার ইউজুয়াল অ্যাক্টিভিটিস থ্রু আউট হার প্রেগনেন্সি। শুধুমাত্র ভারী কিছু অ্যাক্টিভিটিস করা এগুলো বন্ধ করতে হবে, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যান্ড লাস্ট 6 উইক্সে ভারী কাজকর্ম করা বন্ধ করে দিতে হবে। হার্ড স্টেনাস যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে এগুলোকে অ্যাভয়েড করতে হবে। যদি দেখা যায় স্লিপের ক্ষেত্রে, দিনে সাধারণত 2 ঘন্টার একটা ঘুম জরুরি। এছাড়া রাতে প্রায় 8 ঘন্টা ঘুমোতে হবে। অল প্রেগনেন্ট ওমেন শুড বি টোল্ড টু লাই অন দ্য লেফট ল্যাটেরাল পজিশন। ইন লেট প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু লেফট ল্যাটেরাল পজিশনটা মেনে চলাটা একদমই উচিত। এক্ষেত্রে কিন্তু সুপাইন যে পজিশন সেটা কিন্তু অ্যাভয়েড করা উচিত। সুপাইন পজিশনের জন্যই কিন্তু ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল সার্কুলেশনটা কিন্তু ব্যাহত হচ্ছে, কারণ ডিউ টু দ্য গ্র্যাভিড ইউটেরাসের যে প্রেশারটা সেটা কিন্তু সরাসরি কাজ করে পেলভিক ভেনের ওপরে। এর ফলে কি হচ্ছে, হার্টের রাইট সাইডে কিন্তু ব্লাডের যে ঠিকঠাক কোয়ান্টিটিতে যে ব্লাডটা পৌঁছতো সেটার কিন্তু পরিমাণটা কমে যায়। এই যে এখানে ব্লাডের পরিমাণটা কমে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ব্রেনের মধ্যে অক্সিজেনেশনটা কমে যাচ্ছে। এর ফলে হচ্ছে যে আমাদের যে ফেন্টিং অ্যাটাকটা ঘটে সেটা ঘটে। এছাড়া এটাই কিন্তু অ্যারাইজ করায় সুপাইন হাইপোটেনশন সিনড্রোমটাকে, যেটা কিন্তু অ্যাফেক্ট করে ফিটাল হার্ট সাউন্ডকে। এক্ষেত্রে কিন্তু অ্যাবনর্ম্যাল ফিটাল হার্ট সাউন্ড দেখা যায়, যেটা কিনা অ্যাফেক্ট করে প্লাসেন্টাল ব্লাড ফ্লোটাকে। এখানে কিন্তু প্লাসেন্টাল ব্লাড ফ্লোটাও কমে যায়। এক্ষেত্রে দেখা গেল মোট 2 ঘন্টা আর 8 ঘন্টা, মোট 10 ঘন্টা স্লিপ চাই। আর কি চাই, আর লেফট ল্যাটেরাল পজিশনে কিন্তু রেস্টিং ফেজটা চাই। এক্ষেত্রে যদি কেউ সুপাইন পজিশনটাকে প্রেফার করে, তাহলে তাকে রেকমেন্ড করা হয় লোয়ার ব্যাকের তলাতে একটা স্মল পিলো দিয়ে ওটাকে পেলভিসের যে লেভেলটাতে ওটার সাথে সেট করে নেওয়ার জন্য। নাও কাম টু দ্য আনাদার পয়েন্ট, বাওয়েল। প্রেগনেন্সিতে কিন্তু কনস্টিপেশনের প্রবলেমটা কিন্তু রেগুলারলি দেখা যায়। এর জন্যই কিন্তু হাই ফাইবারযুক্ত ডায়েট খেতে বলা হয়। আমি আগেই বলেছি প্রেগনেন্সি পিরিয়ডে প্লেন্টি অফ ওয়াটার খেতে, প্লেন্টি অফ ভেজিটেবলস খেতে, যাতে কিনা এই কনস্টিপেশনের প্রবলেমটা দূর হয়। এছাড়া যে প্রেসক্রাইব মাইল্ড ল্যাক্সেটিভ আছে, যেমন মিল্ক অফ ম্যাগনেশিয়া, এছাড়া 2 টেবিল স্পুন অফ ইসবগুল অ্যাট বেড টাইম নিতে বলা হয় প্রেগনেন্সিতে, কনস্টিপেশনটাকে প্রিভেন্ট করার জন্য। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, বাথিং কিন্তু প্রতিদিন রেগুলার বেসিসে দরকার। স্নান করা কিন্তু একটা পার্সোনাল হাইজিনের পার্ট, তো এটা কিন্তু মেনটেন করা অবশ্যই দরকার। এক্ষেত্রে যেটা এক্সট্রা কেয়ার নিতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রেগনেন্সি পিরিয়ডে যে ওয়েটের ইমব্যালেন্সটা হচ্ছে, তার জন্য যাতে ফ্লোরের মধ্যে না স্লিপিং হয়, সেটা কিন্তু আমাদেরকে এক্সট্রা কেয়ার হিসেবে নিতে হবে। নাও কাম টু দ্য আনাদার পয়েন্ট, ক্লোদিং, শুজ অ্যান্ড বেল্ট। এক্ষেত্রে কিন্তু ঢিলেঢালা সুতির পোশাক পরতে হবে। খুব একটা টাইট পোশাক যেটা কিনা আনকমফর্টেবল সেটা কিন্তু পরা চলবে না। কমফোর্টেবল কটন ক্লোথস পরতে হবে। এছাড়া যেটা কিনা জুতোর ক্ষেত্রে দেখতে হবে, হাই হিলটাকে অ্যাভয়েড করতে হবে, ফ্ল্যাট জুতো পরতে হবে সারফেসের সাথে, যাতে ভালো করে সেটা সামঞ্জস্য থাকে। বেল্ট কিন্তু পরলেও ঢিলেভাবে পরতে হবে। অ্যান্ড যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ঢিলেঢালা জামা তো পরলাম, কিন্তু তার সাথে যেন জামাটা পরিষ্কার হয়, কারণ হাইজিন মেনটেনের ক্ষেত্রে কিন্তু ক্লিনলিনেসটা খুবই জরুরি। ডেন্টাল কেয়ার ইজ অলসো পার্ট অফ পার্সোনাল হাইজিন। দ্য ডেন্টিস্ট শুড বি কনসাল্টেড অ্যাট দ্য আর্লিয়েস্ট পিরিয়ড অফ প্রেগনেন্সি ইফ নেসেসারি। The next point is care of breast. In case of breast care, যদি নিপেলটা অ্যানাটমিক্যালি নর্মাল হয়, নাথিং ইজ টু বি ডান। অর্ডিনারি ক্লিনলিনেস ছাড়া এখানে সেরকম কিছু করার থাকে না। যদি নিপেলটা রিট্র্যাক্টেড হয়, তখন নিপেলের কারেকশনটা কিন্তু লেটার মান্থসে গিয়ে করা হয়। নেক্সট কাম টু দ্য নেক্সট পয়েন্ট, coitus. Coitus means sexual intercourse. It should be avoided during the first trimester and the last 6 weeks of pregnancy. নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু জার্কিংটাকে অ্যাভয়েড করতে হবে, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টার অ্যান্ড লাস্ট 6 উইকস অফ প্রেগনেন্সি।
এক্ষেত্রে কিন্তু রেল রুটটা বেশি প্রেফারেবল বাস রুটের থেকে, যেহেতু রেলে জার্কিংটা কম হয় বাসের থেকে। নেক্সট কাম টু দ্য অ্যানাদার পয়েন্ট, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কিন্তু ইনজুরিয়াস টু হেলথ। এক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন এই দুটোকে কিন্তু স্টপ করতে হবে, কারণ দুটোই কিন্তু অ্যাফেক্ট করে বেবির গ্রোথ রিটার্ডেশনের ডেভেলপমেন্ট। এক্ষেত্রে কিন্তু স্মল বেবি হতে পারে, ম্যাল ডেভেলপমেন্ট হতে পারে বাচ্চার, এছাড়া অ্যাবর্শন হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে। নেক্সট পয়েন্ট, ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনের ক্ষেত্রে এখানে টিটির দুটো ডোজ দেওয়া হয়। টিটি মিনস টিটেনাস টক্সয়েড। ফার্স্ট ডোজ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যখন আমাদের অ্যান্টিনেটাল রেজিস্ট্রেশন হয় তখন দেওয়া হয়। সেকেন্ড ডোজ হচ্ছে আফটার দ্য ফার্স্ট ডোজ, ফার্স্ট ডোজের 1 মাস পরে দেওয়া হয়। এই টিটির ডোজ হয় 0.5 ml। এটা হচ্ছে ইন্ট্রামাস্কুলারলি রুটের আপার আর্মে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ড্রাগসের ক্ষেত্রে যেটা প্রথমে আসে সেটা হচ্ছে আইএফএ সাপ্লিমেন্টেশন, আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন। এটা হচ্ছে সাধারণত ফার্স্ট ট্রাইমেস্টারের পর থেকে প্রেসক্রাইব করা হয়। এছাড়া থাকে ক্যালসিয়ামের ট্যাবলেট, এছাড়া অ্যালবেন্ডাজল দেওয়া হয় ডিওয়ার্মিংয়ের জন্য। উইদাউট এনি কনসালটেশন অফ ডক্টর, এনি প্রেসক্রিপশন কোনো রকম ড্রাগ কিন্তু ইনটেক করা উচিত নয়, কারণ প্রতিটা ড্রাগের কিন্তু একটা সাইড এফেক্ট থাকে যেটা কিন্তু ফিটাসের ওপর দারুণভাবে এফেক্ট করে। পয়েন্ট হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 3 2005-6, ইন্ডিয়াতে 39.7% কিন্তু ম্যারিড ওমেন যারা কিনা প্রেগনেন্ট তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। তো ডোমেস্টিক ভায়োলেন্স যেখানে প্রেগনেন্সি একটা স্টেট অফ পিস অ্যান্ড সেফটি, সেখানে কিন্তু অনেক ওমেনই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়। ডোমেস্টিক ভায়োলেন্সের কিন্তু একটা সিরিয়াস কনসিকুয়েন্সেস দেখা যেতে পারে, সেটা টেম্পোরারিও হতে পারে আর লাইফ লংও কিন্তু একটা এফেক্ট দেখা যায়। এক্ষেত্রে কিন্তু কিছু কিছু ভিজিবল হয়, কিছু কিছু ভিজিবল হয় না। এক্ষেত্রে কিন্তু প্লাসেন্টাল সেপারেশন হতে পারে, ব্লান্ট ট্রমা হতে পারে, ইউটেরাইন রাপচার হতে পারে, ইভেন মিসক্যারেজ, স্টিল বার্থ পর্যন্ত হতে পারে, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, প্রিম্যাচিওর লেবার, এইসব কিন্তু দেখা যেতে পারে। এছাড়া এটা কিন্তু একটা সিরিয়াস কনসিকুয়েন্সেস, এক্ষেত্রে কিন্তু সাইকোলজিক্যাল স্ট্রেস দেখা যেতে পারে, এমনকি মা আর ফিটাসের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ডিউ টু ডোমেস্টিক ভায়োলেন্স। নেক্সট কাম টু দ্য নেক্সট টপিক, ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিংটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যেখানে কিন্তু আমাদেরকে প্রেগনেন্সি পিরিয়ড থেকেই ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে আমাদেরকে বলতে হবে। এই প্রেগনেন্সি পিরিয়ডটাই বেস্ট পিরিয়ড ফর ফ্যামিলি প্ল্যানিং কাউন্সেলিং, কারণ কি এখানে কাপেলদের কাছে ভাবনা চিন্তা করার মতো অনেকটা সময় থাকে যে কোন মেথডটা তারা ইউজ করতে পারবে। একটা বাচ্চার পর আরেকটা বাচ্চার মধ্যে যে কতটা গ্যাপিং থাকবে এই সম্পর্কে আমাদেরকে বলতে হবে। এছাড়া টাইম স্পেসিং অ্যান্ড টাইম লিমিটিংয়ের কোনটা নেসেসারি সেটা সম্পর্কে আমরা তাদেরকে ধারণা দিতে পারি। তাদেরকে এক্সপ্লেন করতে হবে যে আফটার ডেলিভারি যদি মা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং না করায়, ইফ দেয়ার ইজ এনি আনপ্রোটেক্টেড সেক্স, তাহলে কিন্তু উইদিন 6 উইকস মায়ের মধ্যে কিন্তু আরেকটা নতুন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই জন্য কিন্তু ফ্যামিলি প্ল্যানিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এরপর যেটা আসে সেটা হলো জেনারেল অ্যাডভাইস। জেনারেল অ্যাডভাইসের মধ্যে কিন্তু মাকে পজিটিভলি স্কেডিউল একটা টাইমের মধ্যে 4টে যে ভিজিট আছে সেই ভিজিটগুলো করার জন্য মাকে আমাদেরকে বলতে হবে। এছাড়া যদি কোনো আনওয়ান্টেড সিমটমস দেখা যায় তাহলে কিন্তু দ্রুত ফিজিশিয়ানের কাছে যেতে হবে। এর মধ্যে আছে যেমন ইউরিনারি ট্রাভেলস দেখা গেলে, রেস্টলেসনেস দেখা গেলে, এছাড়া কোনো রকম হেডেক হলে, ইন্টেন্স হেডেক, ডিস্টার্ব স্লিপ, এছাড়া এপিগ্যাস্ট্রিক পেন দেখা গেলে, ভমিটিং, বিপি হাই হয়ে গেলে, স্ক্যান্টি ইউরিনেশন দেখা গেলে তাকে কি দ্রুত ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করতে বলতে হবে। এছাড়া যদি কোনো পেনফুল ইউটেরাইন কন্ট্রাকশন দেখা যায় যেটা কিনা 10 মিনিট বা তার কম বা তার বেশি সময় ধরে কন্টিনিউ করছে, এছাড়া যদি ব্রেকিং অফ ওয়াটার হয় মাকে ব্রেকিং অফ ওয়াটার সম্পর্কে বলতে হবে। এছাড়া যদি অ্যাক্টিভ কোনো ভ্যাজাইনাল ব্লিডিং দেখা যায় তাহলে কিন্তু মাকে সাথে সাথে হসপিটালে কিন্তু আসতে বলতে হবে। এটা কিন্তু জেনারেল অ্যাডভাইসের মধ্যে মাকে বলতে হবে। তো আজকের টপিক অ্যান্টিনেটাল অ্যাডভাইস এখানেই শেষ করলাম। তোমাদের যদি মনে হয় আরও কিছু অ্যাড করার হতো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তোমাদের যদি মনে হয় আরও কিছু জানতে চাও তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লেখো। এরপর যদি নতুন কোনো টপিকে তোমরা ভিডিও চাও তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটাতে তোমাদের কোথাও কিছু ল্যাকিং লাগে তোমরা সেটা সম্পর্কেও কিন্তু জানিও। অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। অ্যান্ড কিপ সাপোর্টিং মি। থ্যাংক ইউ সবাইকে।